প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আমি আজকে আমার ক্লাস শুরু করছি। আজকে আমি তোমাদের বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। বাংলা প্রথম পত্রে জন্ম পদ্য আলোচনা করব। আর কবিতার বিষয় হচ্ছে, আলোচ্য বিষয় হচ্ছে জন্মভূমি কবিতাটি। এই জন্মভূমি কবিতাটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর আমরা সবাই জানি, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি। তিনি আমাদের জাতীয় সঙ্গীত রচনা করেছেন। তিনি গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। এই সব কিছুই আমরা জানি। তারপরেও কিছু কিছু অজানা থেকে যায়। আর সেই অজানা থেকে জানার জন্য আমরা আগে প্রথমে কী করব? কবি পরিচিতি পড়ে নেব। কবি পরিচিতি তোমাদের বই নিচেই আছে। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে 7ই মে 25শে বৈশাখ 1268 বাংলা 1268 বঙ্গাব্দ কলকাতা জোড়াসাগর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার জন্ম কত সালে? তার জন্ম 1861 সালে জন্ম। আর এটা হলো ইংরেজি সাল, আর বাংলা সাল হচ্ছে 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ। 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ। কোথায় জন্মগ্রহণ করেন? কলকাতা জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। কলকাতা। কোথায় জন্মগ্রহণ করেন তিনি? কলকাতা। কি পরিবারে জন্মগ্রহণ করেন? ঠাকুর পরিবারে। কলকাতা জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। ঠিক আছে। এখন তিনি 17 বছর বয়সে বিলেতে বেশতরি পড়তে যান। কত বছর বয়সে তিনি বেশতরি পড়তে যান? 17 বছর বয়সে। শিক্ষাগত যোগ্যতা 17 বছর বয়সে বিলেতে ব্যারিস্টার কি পড়াশোনা করতে যান? ব্যারিস্টার। কত বছর বয়সে? 17 বছর বয়সে। কোথায় যান? বিলেতে যান। একটা লাইনের থেকে অনেক প্রশ্ন করা যায়। তোমরা এই কবি পরিচিতি খুব ভালো করে পড়বে। 17 বছর বয়সে বিলেতে। তাছাড়া তিনি অনেক কাজ করেন। পড়াশোনা শেষ করে তিনি দেশে ফিরে আসেন এবং কিছু স্বশিক্ষা ও সুরকার, গীতিকার, নাট্যকার, নাট্য নির্দেশক, অভিনেতা, চিত্রশিল্পী, এই সব কিছুর সাথে তিনি জড়িত ছিলেন। সাহিত্যের এমন কোনো শাখা নেই যে তার কোনো পদচারণা নেই। বিশ্বভারতী ও শান্তিনিকেতন এর মতো প্রতিষ্ঠান গড়ে তিনি শিক্ষার নতুন ধারা সৃষ্টি করেন। বিশ্বভারতী এবং শান্তিনিকেতন দুটো প্রতিষ্ঠান তৈরি করে তিনি শিক্ষার ধারাকে নতুন দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঠিক আছে। তাছাড়াও তিনি অনেক গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, ছোট গল্প, কবিতা, এইসব অনেক গল্প রচনা করেছেন। তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ রয়েছে। তার মধ্যে হচ্ছে সোনার তরী, গীতাঞ্জলি, বলাকা ইত্যাদি হচ্ছে কাব্য। তার মধ্যে রচিত কি কাব্য যদি বলা হয়? কাব্য রচনা হচ্ছে সোনার তরী, গীতাঞ্জলি, বলাকা।
কবিতা, গীতাঞ্জলি, বলাকা, আরো অনেক আছে ইত্যাদি। ঠিক আছে, মানে আমি বললাম যে সাহিত্যের এমন কোনো শাখা নেই যে তার কোনো পদচারণা নেই। তিনি কাব্য রচনা করেছেন, উপন্যাস। যদি বলি উপন্যাস কি কি রচনা করেছেন, ঘরে বাইরে পুরা উপন্যাস, ঘরে বাইরে পুরা। তোমাদের যে এই যে নামগুলো বলছি, সোনাতলি, গীতাঞ্জলি, বলাকা, এই যে কাব্যগুলোর নাম বলছি, হয়তো বলা এমসিকিউতে আসতে পারে যে তার বা জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে যে তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লিখো, বা সোনাতলি তার কী ধরনের রচনা, কাব্য, উপন্যাস না প্রবন্ধ, এ ধরনের প্রশ্ন তোমাদের মানে হতে পারে। তো আমরা তো নতুন, সেজন্য তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখবে সবাই ভালো করে ক্লাসটা। তারপর পুরাণ, তারপরে তার কিছু শেষের কবিতাও কিন্তু তার উপন্যাস, শেষের কবিতা। ঠিক আছে, শেষের কবিতা, তার উপন্যাস। তারপর গল্প সংকলন, গল্পগুচ্ছ, বিসর্জন, এগুলি হচ্ছে তার নাটক। রক্তকবরী ইত্যাদি হচ্ছে তার নাটক। ছোটদের জন্য তো ছোটদের জন্য কিছু অনেক কিছু লিখেছেন, সেটা হচ্ছে শিশু ভোলানাথ, খুব ছাড়া ইত্যাদি। তার রচিত যে আমি প্রথমেই বলেছি যে আমাদের জাতীয় সঙ্গীত যে সোনার বাংলা কবিতাটি, সেই কবিতাটি তিনি রচনা করেছেন। এই তিনি 1841 খ্রিস্টাব্দে 7ই আগস্ট 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে কলকাতায় আবার মৃত্যুবরণ করেন। এই যে তার বিভিন্ন পদচারণা, নাটক, তোমরা বইয়ে দেখবে যে নাটকগুলো আলাদাভাবে দেওয়া আছে, উপন্যাসটা আলাদাভাবে দেওয়া আছে, তারপরে কাব্যগ্রন্থগুলো আলাদা দেওয়া আছে। এগুলো খুব ভালো করে মুখস্থ করবে, যাতে তোমাদের জ্ঞানমূলক বা এমসিকিউ প্রশ্ন যখন আনসার আসবে তখন যাতে সুন্দর করে আনসার দিতে পারো। হ্যাঁ, এগুলো সব ভালো করে দেখবে। এবং তার সর্বশেষ আমি বলছি তার সম্পর্কে, তার মৃত্যু কত সালে? 1941 সালে মৃত্যু, 1941 সালে। ব্র্যাকেটের ভিতরে থাকবে কি 22শে শ্রাবণ 1348, 1941 সালে 7ই আগস্ট, 7ই আগস্ট 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ। বাংলা সালটা যেহেতু তোমাদের পরীক্ষাতে দেওয়া আছে, সেই জন্য বাংলা সালটা সহ মুখস্থ করবে। কোথায় মৃত্যুবরণ করেন? কলকাতায় মৃত্যুবরণ করেন। এই বিষয়গুলো খুব খুঁটিনাটি, কবি পরিচিতি থেকে খুব খুঁটিনাটি প্রশ্ন আসে, সেগুলো খুব ভালো করে এক প্রকার মুখস্থ। ঠিক আছে, সেটা করে ফেলবে। এখন আমি মূল কবিতায় চলে যাচ্ছি। আমাদের জন্মভূমি কবিতাটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। মূল কবিতা দেখো, এবার কবিতাটা আমি পড়ছি তোমাদের সামনে। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। সার্থক জন্ম, সার্থক বলতে কি আমার জন্ম সার্থক। ঠিক আছে, আমার জন্মটা সার্থক হয়েছে। জনম আমার, জন্মেছি এই দেশে, মানে তোমার এই দেশে জন্মগ্রহণ করে আমার জন্মটা সার্থক হয়েছে। সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে, আমার জীবনটা সার্থক হয়েছে তোমাকে আমি ভালোবেসে। বুঝতে পেরেছো সবাই নিশ্চয়ই? জানিনি তোর ধন রতন আছে কি না রানীর মতন, শুধু জানি তোমার অঙ্গ জোড়ায় তোমার ছায়া এসে। আমি জানি না যে তোমার ধনরত্ন আছে কি নেই। রানীর মতো, একটা রানীর যে ধরনের ধন রত্ন সোনা গয়না থেকে পরিপূর্ণ থাকে, সেরকম রানীর মতো তোমার সোনা গয়না ধন রত্ন আছে কিনা আমি জানি না, কিন্তু শুধু জানি তোমার অঙ্গ জোড়ায় তোমার ছায়া এসে। মানে আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়া এসে, মানে ধনরত্ন নেই কিন্তু আমি জানি না, কিন্তু আমার অঙ্গ মানে কি? শরীর। ঠিক আছে, আমার শরীরটা জোড়ায় তোমার ছায়া এসে বসে বিশ্রাম নিয়ে আমার শরীরটা জুড়ে যায়। এটা কাকে বলছেন? দেশমাতৃকাকে কবি ইঙ্গিত করছেন। কোন বেনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল,
কোন গগনে উঠে রে চাঁদ এমন হাসি হেসে। কোন বেনেতে মানে কোন বনে জানিনি ফুল, মানে কোন ফুলের গন্ধ এমন করে আপন করে, কোন বনে কোন ধরনের ফুল এমন করে আপন করে আমি জানি না। কোন গগনে উঠে রে চাঁদ এমন হাসি হেসে। কোথায় এমন করে এদেশের জন্মভূমির মধ্যে যেভাবে বনে ফুল ফেটে গন্ধ ছুড়া এমন কোথাও আছে কি না আমি জানি না। কোন গগন মানে আকাশ, কোন আকাশে এরকম এদেশের মতো অন্য কোথাও অন্য কোনো দেশে এরকম আকাশে চাঁদ উঠে কি না, উঠে এবং চাঁদ হেসে কি না সেটা আমি জানি না, শুধু এই দেশেই হয় সেটাই আমি জানি। আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন দেখে মুদব নয়ন শেষে। আমি আঁখি মেলে দেখি, মানে আঁখি মেলে মানে কি ঘুম থেকে উঠে না, কিন্তু আঁখি মেলে জন্মগ্রহণ করে যখন পৃথিবীতে সে আসলো, এসে যখন পৃথিবীর আলো দেখলো তখন থেকেই সে এদেশকে দেখছে। এই দেশকে দেখে সেই কথাটাই লেখক এই লাইনের মধ্যে বোঝাতে চেয়েছে। আঁখি মেলে যখন আমার আলো, চোখের আলো আমি দেখি, চোখ জোড়ায়, আমার চোখ জুড়িয়ে যায় সে আলো দেখে, সেই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। আমি সেই আলো দেখে দেখেই আমার জীবনের শেষ নয়ন কি বন্ধ করতে চাই, এর বাইরে কিছু নয়। এই যে কবিতার প্রতি লেখকের যে এই যে গভীর ভালোবাসা দেশের প্রতি, জন্মভূমির প্রতি, এই যে গভীর ভালোবাসা, সে ভালোবাসার প্রকাশ পেয়েছে এই কবিতার মাধ্যমে। আমরা পাঠ পরিচিতি পড়লে আরেকটু ভালো করে বুঝবো। পাঠ পরিচিতে দেখো তোমরা সবাই, এই কবিতার জন্মভূমির প্রতি গভীর মমত্ববোধ ও গভীর দেশপ্রেম প্রকাশিত হয়েছে। এই দেশে জন্মগ্রহণ করে জন্মভূমিকে ভালোবাসতে পেরে কবি তার জীবনের সার্থকতা অনুভব করেছেন। এই দেশকে জন্মগ্রহণ, আমি প্রথমেই বলেছি তোমাদের কাছে যে জন্মগ্রহণ করে দেশকে ভালোবেসে কবি জীবন সার্থক হয়েছেন, সার্থকতা অনুভব করছেন। কবি জন্মভূমির অজস্র ধর্মতের আকার কি আছে কি নেই তাতে কবির কিছু আসে যায় না, কারণ তিনি দেশ মাতৃকাকে, মাতৃভূমি স্নেহ সাহসে সুখ সমৃদ্ধি লাভ করতে পেরেছে, সেটাই তার সবচেয়ে বেশি আকর্ষণ এবং অতুলনীয়। জন্মভূমি অপরূপ সৌন্দর্য ও ঐশ্বর্যে কবি খুব মুগ্ধ। জন্মভূমি বিচিত্র সৌন্দর্যের এই অফুরন্ত উৎস দেখে বাগানের ফুল, চাঁদের আলো, জ্যোৎস্না, সূর্যের আলো, এসব কবি মনকে খুব আকল করেছে, যা অন্য কোনো দেশে নেই এবং কবিকে খুব মুগ্ধ করেছে। অন্য কোনো দেশে হয়তো কবি গেলে এরকম মুগ্ধতা অনুভব করতে পারত না, বা জন্মগ্রহণ করলেও সেটা অনুভব করতে সে পারত না। এই দেশের মাটিতে জন্মগ্রহণ নিয়ে সূর্যলোকে কবি চোখে পরিপূর্ণভাবে জুড়েছে। তাই কবি একান্ত ইচ্ছা এই সূর্যলোকে, এই দেশের মাটিতেই তিনি যেন তার চিরনিদ্রাশায়িত হয়ে যেতে পারে, এবং সেই সুযোগ যাতে কবি পায় সেটাই তার আকুল প্রার্থনা। বুঝতে পেরেছো কবিতা? তাহলে তোমরা কবিতাটি অবশ্যই ভালো করে পড়বে, কবিতাটি পড়লেই তোমরা আরও ভালো করে বুঝবে। এখন আমি তোমাদের কিছু শব্দার্থ বলছি। আর বিশেষ করে এই কবিতাটি পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে, পাঠের মূল উদ্দেশ্য হচ্ছে মাতৃভূমির প্রতি কবির যে মমত্ববোধ জাগিয়ে তোলা এবং দেশপ্রেমে উঠবে। মানে এই জন্মভূমি কবিতাটি পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে মাতৃভূমি এবং দেশ মাতৃকার প্রতি যে মমত্ববোধ এবং দেশপ্রেম, সেটা কবির মতো যাতে তোমাদের মতো জাগ্রত হয়, সেটাই হচ্ছে এই কবিতা পড়ার মূল উদ্দেশ্য। এখন আমি শব্দার্থগুলি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। শব্দার্থ দেখো সবাই, সার্থক অত সফল, সার্থক অত সফল। তারপরে আছে জনম অত
জন্মভূমি, মুতবো অত বুঝবো। ঠিক আছে, মুতবো এদিকে দুটি শব্দটি খুব ভালোভাবে করবে। আছে দুটি শব্দ, তো কত বুঝবো, এই শব্দ তুমি পড়বে ভালো করে। এখন আমি তোমাদের কিছু এমসিকিউ প্রশ্ন দেখিয়ে দেব, যার থেকে তোমাদের নিজেরা নিজের এমসিকিউ তৈরি করতে পারো এবং পড়তে পারো। এখন আমি তোমাদের কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। জ্ঞানমূলক প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিষয়ে নোবেল পুরস্কার লাভ করেন? এক নম্বর প্রশ্ন, ঠাকুর কোন বিষয়ে নোবেল পুরস্কার লাভ করেন? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে। এদিকে কিন্তু গীতাঞ্জলি হবে না, যদি বলতো কোন কাব্যগ্রন্থের জন্য তাহলে গীতাঞ্জলি হতো, কিন্তু এখানে হবে সাহিত্যে। সাহিত্য। দুই নম্বর প্রশ্ন দেখো, মুতবো শব্দের সমার্থক শব্দ কি? মুতবো শব্দের সমার্থক শব্দ হচ্ছে বুঝবো। মুতবো শব্দের সমার্থক শব্দ কি? উত্তর হবে বুঝবো। এরকম অনেক প্রশ্ন তোমরা নিজেরা তৈরি করে নিবে। আমি দু একটা দেখিয়ে দিয়েছি, নিজেরা তৈরি করবে। এখন আমি তোমাদের কিছু একটি সারাংশ নিয়ে একটু আলোচনা করব। সারাংশ তোমাদের বইয়ে আছে, সারাংশ নিয়ে একটু আলোচনা করব। এখন আমি তোমাদের দুটি সারাংশ নিয়ে আলোচনা করব। সারাংশ তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বইয়ে আছে, সবাই দেখবে। আমি একটু বিষয়বস্তুটা চেঞ্জ করে দিচ্ছি তোমাদের। সারাংশ তোমাদের মেন বই দেখবে, বাংলা দ্বিতীয় পত্রের মেন বই দেখবে। সারাংশ অধ্যায়ের মধ্যে 1 ও 2 দুটি সারাংশ দেওয়া আছে। 1 নম্বরটা হচ্ছে ভাত বাঙালি বহুকালের প্রিয় খাদ্য। সরু সাদা চালের গরম ভাতের কদর সবচেয়ে বেশি বলে মনে হয়। পুরনো সাহিত্যে ভালো খাবারের এর নমুনা হিসেবে যে তালিকা দেওয়া হয়েছে তা হলো কালো পাতায় গরম ভাত, গাওয়া ঘি, নলিতা শাক, মোরলা মাছ আর খানিকটা দুধ। লাউ, বেগুন ইত্যাদি তরকারি প্রচুর খেত সকলের বাঙালিরা, কিন্তু ডাল তখনও বোধহয় খেতে শুরু করেনি। মাছ তো প্রিয় বস্তুই ছিল, বিশেষ করে ইলিশ মাছ। শুটকির চল সেকালেও ছিল, বিশেষ করে দক্ষিণাঞ্চলে। ছাগলের মাংস সবাই খেত, হরিণের মাংস বিয়েবাড়িতে বা এরকম উৎসবেও দেখা যেত। পাখির মাংসও তাই। সমাজে কিছু লোক শামুক, ক্ষেত, ক্ষীর, দই, পায়ের ছানা এসব ছিল বাঙালির নিত্যপ্রিয়। আম, কাঁঠাল আর নারিকেল ছিল প্রিয় ফল। খুব চল ছিল নাড়ু, পিঠে, পুলি,
বাতাসা, কদমা এইসবে। মশলা দেওয়া পান খেতে সকলে ভালোবাসত। এই যে সারাংশ বিষয়টা আমি তোমাদের সামনে বললাম, এই বিষয়টা মূল বিষয়টা, এই বিষয়টা থেকে তোমরা মূল কথাটা নিয়ে একটি সারাংশ রচনা করবে। সেটা হচ্ছে বাঙালি জাতির জীবনযাত্রার পরিচয়ের মধ্যে খাদ্যাভ্যাস অন্যতম। মানে বাঙালি জাতির জীবনযাত্রা চলার ক্ষেত্রে খাদ্যাভ্যাস মানে খাদ্যের অভ্যাসটা হচ্ছে অন্যতম। প্রাচীনকাল থেকে এদেশের মানুষ বিচিত্র ধরনের সাধারণ খাবার খেত। প্রাচীনকাল থেকে এদেশের মানুষ বিচিত্র ধরনের খাবার খেত। ভাত, পিঠা, পায়েস, মাছ, তরকারি এসব খাবার খেয়ে এখনও খাচ্ছে, খাবার খেত। এবং উৎসব ও বিয়ে বাড়িতেও হরিণের মাংস পরিবেশন করা হতো প্রাচীনকালে, হয়তো বা এখন হচ্ছে না, কিন্তু আগে ছিল। সমাজের সকল স্তরে ও অঞ্চলে খাদ্যাভ্যাস প্রায় একই ধরনের ছিল। এখন তুমি মনে করো বিয়ে বাড়িতে যদি যাও, নারায়ণগঞ্জে যে বিয়ে বাড়িতে গেলে যে ধরনের খাবার খাওয়ায়, অথবা অন্য অঞ্চলে গেলে বা নারায়ণগঞ্জের বাইরে কোথাও গেলে দেখা যাবে এই ধরনেরই পোলাও, মাংস খাবার খাওয়া যাবে। মানে সমাজের সব স্তরের মানুষই সবাই একই ধরনের খাবার প্রায় ঘুরিয়ে ফিরে প্রায় একই ধরনের খাবার খাচ্ছে। এই হচ্ছে মূল বিষয়টা। মানে কবি যে বিষয়টা দেওয়া থাকবে তোমাদের, ওই বিষয় থেকে মূল কথাগুলি লিখে উত্তর লেখাটাই হচ্ছে সারাংশ বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে মা মরা মিনু। এই গল্পটি কিন্তু তোমাদের বাংলায় প্রথম বইয়ে আছে। আমি আগামী ক্লাসে তোমাদের এই ক্লাসটা পড়াবো। মিনু গল্পটি, বাবা জন্মের আগেই মারা গেছে, সে মানুষ হয়ে দূরসম্পর্কের পিসিমার বাড়িতে থাকতো। এই যে গল্পটা আছে, এই গল্পটার মূল দ্বিতীয় বয়স মাত্র 10, কিন্তু এই বয়সে সব রকম কাজ করতে পারে। সে লোকে অবশ্য বলে যে যুগেন প্রসাদ মহৎ লোক বলেই অনাথা বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছে। মহৎ হয়ে সুবিধা রয়েছে যুগেন বসাকে। পেট ভাতা এমন সুবর্ণ গুণিতা 24 ঘন্টা 4 প্রাণী পাওয়া শক্ত তার পক্ষে। মানে এরকম একটি মানে মেয়েকে আশ্রয় দিয়ে, যে সুবর্ণ সুযোগ, আজকালকার কাজের মেয়ে খুব একটা পাওয়া যায় না, তাকে সে কথা বলতে পারে না, বাক প্রতিবন্ধী, এরকম মেয়েকে আশ্রয় দিয়ে সে খাবার শুধু একটু দেয়, কিন্তু তাকে সারাদিন কাজ করানো যায়। এরকম সুবর্ণ সুযোগ খুব কমই মানুষ পেয়ে থাকে। বোবা হওয়াতে আরও বেশি সুবিধা হয়েছে। নীরবে কাজ করে, কোনো কথা বলতে পারে না। শুধু তাই নয়, বোবাই নয়, কালো, অনেকে চেঁচিয়ে বলে তবে শুনতে পায়। আরেকটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে, যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে, যে এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে সাধারণত বুদ্ধিতে যার মনে হয় না। মিনু জগৎ দৃষ্টির ভিতর দিয়েই সৃষ্টিকে গ্রহণ করেছে। সমাজে বিচিত্র ধরনের মানুষের সমন্বয়ে গড়ে ওঠে। সমাজে সবাই একরকম নয়, সবার মধ্যে কিছু না কিছু ভিন্নতা রয়েছে। সে ভিন্নতার বিষয়গুলো নিয়েই সমাজ গড়ে উঠেছে। কেউ সর্বাঙ্গ সুস্থ, কেউ বা সর্বাঙ্গে সুস্থ না। আমরা অনেকেই আছি, অনেকে সম্পূর্ণভাবে সুস্থ, অনেকে আছে অসম্পূর্ণভাবে সুস্থ, কিন্তু সমাজেই বসবাস করছে, সমাজের বাইরে না। বাক প্রতিবন্ধী ও শ্রবণ প্রতিবন্ধী ছোট্ট একটি মেয়ের জীবনে তুচ্ছ মনে না করে কর্মের মধ্য দিয়ে নিজের জগৎ সৃষ্টি করে নিয়েছে। এই যে বাক প্রতিবন্ধী মিনু সে নিজেকে তুচ্ছ মনে করছে না, তুচ্ছ মনে না করে সে নিজেকে কাজের মধ্য দিয়ে ডুবিয়ে রেখে নিজের মধ্যে একটি আলাদাভাবে একটি জগৎ সৃষ্টি করে নিজেকে তৈরি করে নিয়েছে। এই হচ্ছে এই সারাংশের 2 নম্বর সারাংশের মূল বিষয়। তোমরা এই 2টি সারাংশ অবশ্যই পড়ে ফেলবে, ভালো করে পড়বে, এই পড়াগুলো সব ভালো করে শিখে ফেলবে। আর ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি আমি আজকে আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ।